সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কফি ও কবিতা। আজকে ৩০শে এপ্রিল, মাসের শেষ দিন। আহ, আমাদের এই করোনা কালের যে আহ, গৃহে অন্তরীণ থাকার সময়কালটা, আমরা প্রতিদিন নিউ ইয়র্ক সময় দুপুর ১টা, বাংলাদেশ সময় রাত ১১টা, ভারত সময় রাত ১০:৩০ এবং ইউরোপে সন্ধ্যা ৭টা, এই সময়টাতে ১ ঘন্টার জন্য আমরা যারা কবিতা লিখি, আমরা যারা কবিতা আবৃত্তি করি, আমরা যারা গান করি, আমরা সবাই চেষ্টা করি একত্রিত হতে। আমরা কে কেমন আছি, এই সময়টা কিভাবে কাটাচ্ছি, এই নিয়ে আমরা কিছুটা কথা বলি, আলোচনা করি এবং পাশাপাশি আমরা কবিতা পড়ার চেষ্টা করি এবং কবিতা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আজকে এখনো পর্যন্ত আছেন ঢাকা থেকে বাচিক শিল্পী মেহেদী হাসান, কবি রেজাউদ্দিন স্টালিন, টরন্টো থেকে কবি দিলারা হাফিজ, নিউ জার্সি থেকে কবি ফারুক আজম, ওয়াশিংটন ডিসি থেকে ছড়াকার ফকির সেলিম, সাংবাদিক এবং ছড়াকার, এবং আমি নিউ ইয়র্ক থেকে কাজী জহিরুল ইসলাম। আমরা ৬জন আছি। এরপরে আরো যারা যুক্ত হবে আমরা আস্তে আস্তে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের যে অনুষ্ঠানগুলো সরাসরি লাইভে গিয়েছিল, অনেকে কমেন্ট করেছেন যে বাংলা কবিতার ছন্দ নিয়ে কিছুটা আলোচনা শুনতে চান। তো আমি ভেবেছি আজকে শুরুতে বাংলা কবিতার প্রচলিত ছন্দগুলোর অন্তত কোনো একটি নিয়ে কিছুটা আলোচনা করব। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই ৩টি প্রচলিত ছন্দ আমরা সাধারণত কবিতায় ব্যবহার করি। তো আমি আজকে স্বরবৃত্ত ছন্দ নিয়ে একটু আলোচনা সূত্রপাত করে স্টালিন ভাইয়ের কাছে যাবো হয়তো আরেকটু যুক্ত করবার জন্য। আমি ২-৩ মিনিটে খুব সংক্ষেপে বলি। ছন্দের ভাষার একক যেমন অক্ষর, অক্ষর দিয়ে শব্দ হয়, শব্দ দিয়ে বাক্য হয়, বাক্যের পর বাক্য সাজিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি, গল্প লিখি, চিঠি লিখি, নানান কিছু লিখে আমরা মনের ভাবটা প্রকাশ করি। কবিতার ক্ষেত্রে ছন্দের একক হচ্ছে মাত্রা। কয়েকটি মাত্রা মিলে একটি পংক্তি হয় এবং কয়েকটি মাত্রা মিলে একটি পর্ব হয় এবং কয়েকটি পর্ব মিলে একটি পংক্তি হয়। এভাবে কবিরা তাদের পংক্তিগুলো সাজান। এখন আমি স্বরবৃত্ত ছন্দটা নিয়ে কথা বলতে চাই। মাত্রা কি এটি জানাই হচ্ছে ছন্দ শেখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বরবৃত্ত ছন্দে এটি সবচেয়ে সহজ, কারণ স্বরবৃত্ত ছন্দে এক সিলেবল এক মাত্রা। সেটি মুক্তাক্ষর হোক, সেটি বদ্ধাক্ষর হোক, সেটি যুক্তাক্ষর হোক, যাই হোক না কেন, উচ্চারণগত দিক থেকে এক সিলেবল এক মাত্রা। কয়েকটি শব্দের উদাহরণ দেই। যেমন একটি শব্দ হলো সাদা, এখানে ২টি সিলেবল আছে, সা দা। এই শব্দটি ২ মাত্রার ভ্যালু বহন করে। একটি শব্দ হতে পারে চঞ্চল, চঞ্চল, চন চল, এখানে ২টা সিলেবল আছে, এটাও ২ মাত্রা। একটি জটিল শব্দ দেখি কয় মাত্রা আছে, কিং কর্তব্য বিমূর, স্বরবৃত্ত ছন্দে এটির কয় মাত্রা ভ্যালু আছে দেখি আমরা। এখানে কিং কর তব ব বি মূর, এখানে ৬টা সিলেবল আছে, এই শব্দটি ৬ মাত্রা ভ্যালু বহন করে। এখন কথা হচ্ছে আমরা মাত্রাটা জেনে নিলাম, স্বরবৃত্ত ছন্দে এক সিলেবল বা এক স্বর এক মাত্রা। এখন আমাদের জানতে হবে কিভাবে মাত্রাগুলো দিয়ে পর্ব তৈরি করব। স্বরবৃত্ত ছন্দে ৪ মাত্রায় এক পর্ব হয়, ৪ ৪ ৪ করে পর্বগুলো সাজিয়ে পংক্তি তৈরি করতে হয়। সবাই যে কবিতাটির উদাহরণ দেয় স্বরবৃত্ত ছন্দে, সেটি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের ছিপ খান তিন দার তিনজন মাল্লা। এখানে দেখেন, ছিপ খান তিন দার একটা পর্ব, তিন জন মাল্লা একটা পর্ব, একদম ৪ মাত্রা ৪ মাত্রা করে এক একটা পর্ব তৈরি হয়। আরেকটা কবিতার উদাহরণ দেই, এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল, ২ চোখে তার স্বাধীনতার লাল পতাকা। দেখেন, এইখানে একটা পর্ব, এই খা নে এক, ৪ মাত্রা একটা পর্ব। মুক্তি পাগল, মুক্তি পাগল, ৪ মাত্রা একটা পর্ব। মানুষ ছিল, মা নুস ছি লো, ৪ মাত্রা একটা পর্ব। এইভাবে ৪ মাত্রা ৪ মাত্রা করে স্বরবৃত্ত ছন্দে পর্ব নির্মাণ করে কবিতা লিখতে হয়। এখন স্বরবৃত্ত ছন্দে ভাঙা পর্ব থাকার কোনো অবকাশ নেই, মাত্রাবৃত্ত ছন্দে আছে। তারপরেও অনেকে স্বরবৃত্ত ছন্দেও ভাঙা পর্ব দিয়েছেন। ২টি পূর্ণ পর্বের পর ২ মাত্রা একটি ভাঙা পর্ব, ২টি পূর্ণ পর্ব পর ১ মাত্রা একটি ভাঙা পর্ব, এইভাবেও লিখেছেন। তো সেইটা একটা দক্ষতার ব্যাপার। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দে মাত্রা কিভাবে চিহ্নিত করতে হয় এবং কয়টি মাত্রা দিয়ে একটি পর্ব তৈরি করতে হয়। এইটুকু জানলেই মোটামুটি স্বরবৃত্ত ছন্দে কবিতা লেখা যাবে। সাধারণত ছড়া এবং গান লেখা হয় স্বরবৃত্ত ছন্দে, প্রচুর কবিতাও লেখা হয়েছে। তবে কবিতার ক্ষেত্রে মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত সবচেয়ে বেশি পপুলার। আমি এবার কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে আসি, আপনি যদি কিছু অ্যাড করতে চান বা আমি যদি কিছু ভুল করে থাকি শুধরে দিতে চান।
বুঝিয়েছে আসলে ছন্দটা একজন কবির কানের উপর নির্ভর করে। যার কান যত তীক্ষ্ণ, সে যদি ছন্দ ওইভাবে পর্ব বিন্যাস করতে নাও পারে, যদি সে বর্ণ ধরে ধরে, অক্ষর ধরে ধরে যদি স্বরবৃত্তের পর্বগুলো যদি বিভাজন করতে নাও পারে, তার কান যদি খুব তীক্ষ্ণ হয়, তাহলে সে ধরে ফেলতে পারবে যে আমার এই কবিতাটি ঠিক হচ্ছে কিনা। এখন কবি যদি আগে থেকেই প্রস্তুতি নেয় যে আমি স্বরবৃত্তে কবিতা লিখবো, তাহলে দেখা যাবে যে কবিতার কবিতা হবে না, তখন তার ওই ছন্দের দিকে মন চলে যাবে। আমি আমি যেটা মনে করি, একজন কবির যখন দোলা আসে, কোনো কোনো লাইন তার মনের মধ্যে আসে, সেটা স্বরবৃত্তে আসুক, মাত্রা বৃত্তে আসুক, অক্ষর বৃত্তে আসুক, তখন সেটা সে লিখে ফেলবে। লিখে ফেলার পরে সে তার টান দিয়ে সে বিচার করবে, এবং তার যদি ছন্দবোধ থাকে তাহলে সে পর্ব বিভাজন করবে। স্বরবৃত্ত সাধারণত ৪ মাত্রা, এবং ৪ মাত্রা এটা খুবই সহজ একটা ছন্দ। আমরা স্বরবৃত্ত ছন্দে খুবই অভ্যস্ত। বাংলাদেশের আমরা ছড়া কাটি মুখে মুখে। হ্যাঁ? সেজন্য ওই যে রবীন্দ্রনাথের আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, এইসব ছড়াগুলো আমরা পড়েছি। ওই যে তারপরে জসীমউদ্দিনের এই মামার বাড়ি যাই, ওই যে আহ, উম, কে বৈশাখ মাসে আম কুড়াতে সুখ, এই সমস্ত গুলো আমরা তারপরে আমাদের দাদা ভাইয়ের একটা খুব অসাধারণ আছে, ওই যে আহ, নতুন নতুন পায়রা গুলো জোটন বেঁধেছে, এরকম অনেক ছড়া আছে যেগুলা যেগুলো আমরা মানে পড়ি। এবং আমাদের ছড়ার সবচেয়ে বড় জাদুকর হচ্ছে সুকুমার রায়, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তিনি বাংলা ছড়াকে একটা অসাধারণ জায়গায় নিয়ে গেছেন। আমি মনে করি যারা ছড়া লিখতে চায় তারা সুকুমার রায়কে প্রচুর ভাবে পড়তে হবে, রবীন্দ্রনাথকে পড়তে হবে, নজরুলকে। এবং নজরুল বাংলা ছড়াকে যে অসাধারণ জায়গায় নিয়ে গেছেন, আপনি দেখেন লিচুচোর এটা ৪ মাত্রার স্বরবৃত্ত, অনেক একটা অসাধারণ মাত্রাবৃত্ত হতে পারে। এটা কিন্তু একই সাথে ৪ মাত্রা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত দুটোকেই সে ক্যারি করছে। এই লিচুচোর কবিতাটা আপনারা পড়ে দেখবেন। এবং আমি আমি মনে করি যে ভোর হলো, দোর হলো, কুকুমনি ওঠরে, এত অসাধারণ একটা স্বরবৃত্ত ছন্দে একটা কবিতা, যেটা ছোটবেলায় আমরা পড়ে অভ্যস্ত। সুতরাং এই স্বরবৃত্তের ছড়াগুলো যখন আমরা পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে স্বরবৃত্তটা কি। আমাদের মনে হয় কবিদের উচিত যে বেশি করে ছড়া পাঠ করা এবং কানকে সচেতন করে তোলা। কানকে সচেতন করে তুললেই তিনি বুঝতে পারবেন তার কোথায় ছন্দ পতন হচ্ছে। তারপরে তিনি ব্যাকরণগত দিকটা পড়বেন। আমাদের জহিরাজকে খুব চমৎকার ভাবে সেটা বোঝাবার চেষ্টা করছে। যারা বুঝবেন, এর থেকে সহজ করে বোঝানোর আর কোনো উপায় নেই। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমি এবার কবি দিলারা হাফিজকে অনুরোধ করব যদি এই বিষয়ে আরেকটু যোগ করেন, তারপরে আমরা ছন্দের আলোচনা থেকে বেরিয়ে যাব যদি আর কেউ যোগ করতে না চান। দিলারা হাফিজ। চাই যে আসলে ছন্দটা বোঝার জন্য, শোনার জন্য কানটাকে তৈরি করতে হয় আগে। ছন্দে যেমন স্বরবৃত্তে ছন্দে যেমন পর্ব আছে, ৪ মাত্রার পর্ব, সেখানে কিন্তু আমরা অপূর্ণ পর্ব আবার ব্যবহার করি, সেটা ২ মাত্রায় হতে পারে, ৩ মাত্রায় হতে পারে। আর মাত্রা বলতে অনেকে অনেক রকমের ব্যাখ্যা দেন, কিন্তু যারা শিখতে চায় তাদের পক্ষে সহজ একটি বিষয় হচ্ছে যে একটি অক্ষর উচ্চারণের নিম্নতম কাল পরিমাণ সময়কে মাত্রা বলে। এইভাবে যদি তার মাথার মধ্যে প্রবেশ করে বিষয়টা, তাহলে কিন্তু অনেক সহজ হয়। আরেকটা জিনিস আছে মানে স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে, যে এটা কিন্তু একটু দাদরা তালের মতো। যেমন আমরা যখন বলি হারাধনের 10টি ছেলে ঘোরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল রইল বাকি নয়, হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো রইল বাকি 8। এখানে কিন্তু 2 মাত্রার একটি অপূর্ণ পর্ব আছে, 4/4 অপূর্ণ পর্ব আছে। তো এই জন্য আমি মনে করি যে স্বরবৃত্ত ছন্দটা সবচেয়ে সহজ। এখানে যেমন 4/4 মাত্রার পূর্ণ পর্ব দিয়েও একটি কবিতা লেখা যায়, আবার 2 মাত্রার একটি অপূর্ণ পর্ব থাকতে পারে, 3 মাত্রার থাকতে পারে। এবং আমি দেখেছি শক্তি চট্টোপাধ্যায়েরও কিন্তু চমৎকার কিছু আছে, স্বরবৃত্তের কবিতা আছে। যে আর আর যারাই লিখেছেন তারাই কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন। যেমন রবীন্দ্রনাথের খনিকাটা পুরোটাই তো আমরা অধিকাংশ কবিতা পাচ্ছি হচ্ছে স্বরবৃত্ত ছন্দে, এবং স্বরবৃত্ত ছন্দে তিনি যে দেখিয়েছিলেন যে হালকা কথা না, শুধু অনেক গুরু গম্ভীর কথাও স্বরবৃত্ত ছন্দে লেখা যায়। যেমন সেকাল কবিতাটা রবীন্দ্রনাথের, যে আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতাম দশম রত্ন নবরত্নের ভালে। এরকম ভাবে অনেক কবিতাই তার আছে, কারণ আমি দীর্ঘদিন ছন্দ পড়াতাম এবং বাংলা কাব্য সাহিত্য ইডেন কলেজে শুরু হয়েছিল আমার পাঠ যাত্রা। তো দেখতাম এই সাবজেক্টটা
কঠিন মনে করে অন্য সহকর্মীরা পড়াতে চাইতো না। তো ফলে এটা পড়াতে পড়াতে তো ছন্দটার জন্য যেটা আমি ফিল করি যে আসলে কানটা তৈরি করতে হবে। যেমন আমি এই যে ৩ টা ছন্দের কথা শুরুতে কাজী আপনি বললেন যে ঠিক আছে ৩ টা ছন্দকে আমি বুঝবো কি করে? তাইলে আমরা স্বরবৃত্ত ছন্দের তো যেমন আমার একটি কবিতা আছে যে তোমার কাছে চেয়েছিলাম একটু আকাশ নীল, এই হেমন্তে তোলো যদি প্রশ্ন অনাবিল। তো এই যে ৪-৪-২ আছে। ঠিক শেষে এরকম বোধহয় এক ভাবে মাত্রা আমরা ভাবি ওটা একটু আকাশ হ্যাঁ, নীল, ওটা এক মাত্রা, ভাঙা পর্বটা এক মাত্রা করব। হ্যাঁ, না ইয়ে নীল এবং এক মাত্রা রাইট, এক মাত্রা আছে। তো এখন এখন যে কথাটা স্বরবৃত্তের কাছে খাটে সেটা হচ্ছে যে খুব সহজ একটি ছন্দ। এই ছন্দটা ইচ্ছে করলে এই যে স্টালিন আরেকটা ভালো কথা বলেছে যে আমি যদি বসে যাই যে আমি একটি স্বরবৃত্তের কবিতা লিখবো বা মাত্রাবৃত্তের, এটা কিন্তু হয় না। যে হঠাৎ করে একটি চরণ হয়তো ওইভাবেই মনের মধ্যে আসে, প্রবেশ করে, তখন ওটা দিয়ে খেলতে খেলতে দেখা যায় চমৎকার একটি কবিতা হয়ে গেছে। তো এই জন্যই মনে করি যে স্বরবৃত্ত ছন্দটা ৩ টা ছন্দের কথা যে সরি আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে স্বরবৃত্ত ছন্দ যেমন ৪ মাত্রার, আবার মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে ৫ ৫, মাত্রা। ৬, ৭ ও হয়। তাইলে আমি তফাৎটা কোথায় দেখেছি? হারাধনের ১০ টি ছেলে যেটা বললাম আমরা, যে নীলের কোলে শ্যামল সেদ্বীপ প্রবালে দিয়ে ঘেরা, শৈলচূড়ায় নীর বেঁধেছে সাগর বিহঙ্গেরা। এটা আমার স্বরবৃত্ত ছন্দে, তাই না? তারপরেই আমি যখন পড়বো আর কত দূরে নিয়ে যাবি মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, যখনই সুধাই ও বিদেশিনী, তুমি হাসো শুধু মধুর হসিনী। অর্থাৎ আগের যে তালটা খুব দ্রুত লয়ে ছিল এটা কিন্তু মধ্য লয়ে হয়ে গেল এবং অক্ষরবৃত্তে ধীর লয়। এই জন্যই কিন্তু আমরা বারবার কানের কথাটা বলি যে কানটাকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে ছন্দটা অনেক সহজ বিষয়। এই মন্দ্র মধ্য তারের মতোই, মন্দ্রস্বর, মধ্যস্বর আর তারস্বরের মতোই এই ৩ টা ছন্দ। স্বরবৃত্তটা জি খুব দ্রুত, মাত্রাবৃত্তটা হুম আরেকটু আস্তে, অক্ষরবৃত্তটা আরো স্লো। আমরা হুম মনে হয় ছন্দ নিয়ে মোটামুটি একটা ভালো আলোচনা হয়ে গেল। আমরা আগামীকাল যদি আবার একটু মাত্রাবৃত্ত নিয়ে কথা বলি এবং তারপর দিন অক্ষরবৃত্ত নিয়ে কথা বলি, আমরা মোটামুটি ছন্দগুলো একটু কভার করতে পারবো। যেহেতু আমরা এখানে সবাই মোটামুটি কবিতা লিখি অথবা কবিতা হুম পড়ি, ছন্দটা সকলেরই জানা থাকা খুব দরকার। আহ, হুম হুম। আমি ছন্দ থেকে বেরিয়ে যাবার আগে আর কেউ যদি এই বিষয়ে একটু যোগ করতে চান, কেউ কি করবেন? তাহলে আমি তারকে আনমিউট করি। আমি কারো হাত দেখছি না। তাহলে আমরা ছন্দ থেকে মেহেদী ভাই, কি আপনি কিছু বলবেন ছন্দটা নিয়ে? না, আপনারা যেভাবে বলছিলেন অসাধারণ ভাবে ছন্দটাকে স্বরবৃত্তকে বুঝিয়েছেন। এর বাইরে আসলে আর বলার মতো কিছু থাকে না। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা এবার কবিতা পাঠে যাই। আমরা বলেছিলাম যে আমাদের ফেরদৌস সালাম ভাই তিনি যোগ দিয়েছেন। আমি দেখি তার সবকিছু যন্ত্রপাতি ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে ফেরদৌস সালাম ভাইয়ের মাইক্রোফোন এবং ভিডিও ক্যামেরা দুটোই আছে। ভিডিও ক্যামেরা অফ করে রেখেছেন। ফেরদৌস সালাম ভাই, আপনি ভিডিও ক্যামেরাটি অন করুন। আপনি কফি ও কবিতা এই শিরোনামে একটি কবিতা লিখেছেন। আমি চাই যে সেই কবিতাটি দিয়েই আজকে আমরা শুরু করি। আমি ফেরদৌস সালাম ভাইকে কবিতাটি পড়বার জন্য অনুরোধ করছি। আমি আপনাকে আনমিউট করতে পারছি না, আপনি নিজে করে দিন। হ্যাঁ, ফেরদৌস সালাম ভাই, আপনি কফি ও কবিতা এই কবিতাটি পড়ুন। শুনতে পাচ্ছেন আপনি? কবি ফেরদৌস সালাম শুনতে পাচ্ছেন? আপনি তো আনমিউটও করলেন, হয়তো এখন হ্যাং হয়ে গেছে নাকি। তাহলে আমরা অন্য কারো কাছে যাই। তাহলে আমরা আমাদের যে প্রথাগত নিয়ম আমরা তৈরি করেছি, বাচিক শিল্পীর কাছ থেকে শুনবো। তো আমাদের এখানে ৩ জন বাচিক শিল্পী আছেন। মেহেদী ভাই খুবই প্রতিষ্ঠিত, ফারুক আজম ভাই বাচিক শিল্পী, মৌ মধুবন্তী। তো আমরা আজকে অন্য একজনকে দিয়ে শুরু করি। মেহেদী ভাইকে দিয়ে সবসময় শুরু করি, আজকে আমরা মৌ মধুবন্তীকে দিয়ে শুরু করি। একটি আবৃত্তি শুনি মৌ মধুবন্তীর কণ্ঠে। সবাইকে শুভ দুপুর। ললিত কণ্ঠ আজকে প্রথমবারের মতো ললিত কণ্ঠের অনুষ্ঠান শুরু করেছিল দুপুর 12টায়। যাই হোক, শিল্পী কিছুতেই ইন করতে পারে নাই, কিন্তু আমাদের এমপিপি এসে বক্তৃতা দিয়ে গেছে। তো শুভ উদ্বোধন হয়েছে। আগামীকাল থেকে দুপুর 12টায়
যথারীতি চলবে। আবার সবাইকে আমার স্বাগতম। আমি আমার লেখা কবিতায় একটি আবৃত্তি করে শোনাই, অনেকে হয়তো এটা আগে শোনেনি। সে তো আমারই ঘর ছিল, সে ঘর থেকে খুলে নিয়েছি প্রাক্তন টিনের চাল, টুকরো টুকরো কাঠ আর জটিল মায়া, সুখে আর বুকে জড়ানো স্বপ্নভঙ্গ আর স্বপ্নভঙ্গী কালো মেঘ, মেঘের তলায় বৃষ্টি দল অবিরাম ঝরে আর গান গায়, নিসা গা মা পা নি সা। সময় ঢালে সময়ের শেকড়ে পথ, পথ চলি আমি সেই আলোতে। আমার স্বপ্নগুলো জ্যোৎস্না ঢাকা মেঘ, বৃষ্টি বাদল, আমার সন্ধ্যাগুলো অনিকেত ভালোবাসা, আমার সকালগুলো লতায় পাতায় জড়ানো মাধবী কুঞ্জ, শুধু গর্ডন রিজে নেই ইত্তেফাক, সংবাদ, অবজারভার, নেই সকালের ডাক। এ কাগেজ কাগেজ, শব্দে শব্দে ছেয়ে নেই আর মোড়া শিশির সকাল, চিকন ঘুমের চাদর, মায়ের আদর, কোথায় তুমি মা? উজানের স্বপ্ন ডুবে যায় এক ঝাঁক ভাটির টানে, নগর তুমি এনে দাও আমার নাগরিক লিপি, আর আমার ঘরের দুয়ারে টুকরো টুকরো শান বাঁধানো বিচিত্র সোনালি খবর। আর এনে দাও আমার মা, আমার শৈশব, আমার ঘর, এনে দাও আমার মা, আমার শৈশব, আমার বাংলাদেশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মৌ মধুবন্তী। একটি একটি আমরা অনুষ্ঠান শুরুর আগে আমি এবং মেহেদী ভাই একটি কথা বলছিলাম, সেটি হচ্ছে যে আমরা এখানে যারা কবিতা লিখি, আমরা যদি আমাদের আবৃত্তি যোগ্য কবিতা, আমি কবি হিসেবে যদি মনে করি যে আমার এই কবিতাটি আবৃত্তি হতে পারে, হলে ভালো হয়, তাহলে মেহেদী ভাইকে তার ইনবক্সে আপনারা সেটি পাঠাতে পারেন। উনি দেখবেন, যদি মনে করেন উনি আবৃত্তি করার মতো, তাহলে উনি সেই কবিতাটি অন্তত আমাদের এই অনুষ্ঠানে মাঝে মাঝে আমাদের লেখা কবিতা আবৃত্তি করে শোনাবেন। মানে নট নেসেসারি যে আমরা সবাই পাঠাতে থাকলাম উনি সবগুলোই পড়বেন, উনি দেখে ওনার যেটা ভালো লাগবে সেটি উনি করবেন। আর যদি না করে, একজনেরটা করলো আরেকজনেরটা করলো না, এই সমস্যা আমাদের বাঙালিদের মধ্যে হয় যে আমি তো আমারটাও পাঠিয়েছিলাম, আপনি আমারটা করেন না, অমুকেরটা করলেন। দয়া করে এইটা করবেন না, আমরা সবাই পাঠাই, ওনার পছন্দ মতো উনি পড়বে, যারটাই পড়ুক আমরা খুশি। মানে এই অভিযোগটা করবেন না যে আমারটা পড়লেন অমুকেরটা পড়লেন না, এটা আমরা সবসময় করি, এটা না করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আগে একটা কথা বলেছিলাম যে আমাদের যে গ্রুপ আছে ওখানে যদি দিয়ে দেয়, যারা যারা আবৃত্তিকার আছে এখানে তারা সবার কবিতাগুলো নিতে পারবে, ওখান থেকে পছন্দ করে নিতে পারে। কফি ও কবিতার সেই আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপটা আছে, সেখানে দিতে পারে। মেহেদী ভাই আছেন সেখানে, না? মেহেদী ভাই আছেন, মেহেদীও করতে পারে, ওইখানে দিয়ে দিলে আপনারা যারা মনে করেন যে, গতকাল আমাকে রবিশঙ্কর মৈত্রীও পরে বললেন যে এখানে কিছু কিছু কবিতা পড়া হয়েছে, আমার কাছে খুব আবৃত্তিযোগ্য মনে হয়েছে। তো ওখানে রবিশঙ্কর মৈত্রীও সম্ভবত আছেন, না থাকলে আমি তাকেও অ্যাড করে নিব। মৌ আছেন, ফারুক ভাই আছেন যারা আবৃত্তি করেন, এখানে হেমাদ্রি রায়ও আছেন যারা আপনারা আবৃত্তি করেন। ওই গ্রুপে দিয়ে দেবো আমাদের কবিতাগুলো, আমরা যেটা মনে করি আবৃত্তিযোগ্য, তারপরে আপনি পছন্দ হলে নিয়ে নেবেন, আবৃত্তি করবেন। বিশেষ করে এই অনুষ্ঠানে যদি আমাদের কবিতা পড়া হয়, আমরা আরো বেশি এনকারেজ ফিল করব, ভালো ফিল করব। ফেরদৌস সালাম ভাই, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? ফ্রোজেন হয়ে আছে। ফেরদৌস সালাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না, যদি শোনেন তাহলে আমি অনুরোধ করব আপনি লগ আউট করে আবার লগ ইন করুন। আমি রানা হামিদের কাছে আসছি, রানা হামিদের কবিতা শুনি। রানা হামিদ চমৎকার ছবি আঁকে, আমি এখন তার টাইমলাইনে মাঝে মাঝে দেখছি অসাধারণ অসাধারণ সব ছবি সে আঁকে, এটি তার একটি বাড়তি গুণ। জহির ভাই, আমি আসলে মূলত শিক্ষকতা করি ড্রয়িং এরই আর কি একটা স্কুলে, এই জন্য ওইটা মানে সুযোগ হয় না খুব একটা আঁকার। এই লকডাউন চলাকালীন সময় এখন সময় কাটাচ্ছি আর কি।
আচ্ছা, যাই হোক, আমি কবিতায় চলে যাই। কবিতার নাম অবহেলা পেয়ে পেয়ে। আজও তুমি চুলে মাখো কেশ কালো তেল, আমার চুল রোদে পুড়ে খসখসে পোড়া বাদামের খোসা। করতলে তেল রেখে কেউ কি ভেজাবে চুলের গোড়া? কেউ কি দাঁতে চেপে কেটে দেবে বাড়তি বোতামের সুতা? তুমি ছাড়া এমনই আমার কেটে যায় বেলা, তুমি ছাড়া ঘর যেন বড় এলোমেলো, তোমার উঠান জানি বর্ষায় বিমোহিত কদমের ঘ্রাণে, আমার কাপড় স্যাঁতসেঁতে পড়ে ঘাম ঘ্রাণে ডুবে গেছে তাও। জানালার ধারে কেউ কি উকি দিয়ে দেখে না তোমার মতো? টেবিলের কাছে কে যেন আছে মনে হয় বারবার, চেয়ে দেখি কেউ নেই, কেউ নেই, দীর্ঘশ্বাস শুধু বাতাসে ঘুরে ফেরে। আমার খাবার থালে ওঠে না তো সেই ধুমায়িত ভাত, সর্ষের ইলিশ ভুনাই, মাংসের ঝোল, চিংড়ির বড়া, বাটি ভরা দুধ কেউ বাড়িয়ে দেয় না তো। উনুনের ধারে ফাঁকা ফাঁকা লাগে তোমার ব্যঞ্জন ছাড়া। এখন আমার অবহেলা পেয়ে পেয়ে কাটছে সংসার, যেটুকু জীবনে সুখ পেয়েছি সে শুধু তোমার উপহার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রানা আহমেদ, বিউটিফুল কবিতা, খুব ভালো লেগেছে আমার। আম, আমরা ফারুক ভাইয়ের কাছে আসি। ফারুক আজম, কবি, বাচিক শিল্পী। ছন্দের আলোচনাটা খুব ভালো লাগলো। সবকিছু একটা গ্রামার অনুসরণ করা দরকার। আমি তো ছন্দবিহীন লোক, ছন্দ পতন আছে প্রত্যেক পদে পদে। তাই আমার লেখা একটা শোনাই। ভাস্কর ও মডেল। ভাস্করের সামনে খানিক কাত হয়ে শোয়া মডেল, সোনালি চুল দিগন্ত বিস্তৃত, নগ্ন পেলব, কোমল দেহ দিবানি ছড়ানো, এক হাত ডান গালে ভর করে সাদা মার্বেলের পাথরের মতো স্তন দুটি নিখুঁত, শরীর বিজলি লতা, বেতস, সরু কোটিখানি স্বর্গীয় উপত্যকা যেন নির্মেদ তলপেট, পা দুটো সামান্য ভাঁজ করা, বাম পা খানিকটা সম্মুখে। ভাস্কর গিয়ে ঠিক করে দিলেন যাতে কেবল যৌনাঙ্গের আভাসটুকু থাকে, বাকিটা নয়। দীর্ঘ ছাদে শাস্যি ভেঙে সূর্যের তীর্যক রশ্মি, উৎসব বালকের মতো হুমড়ি খেয়ে পড়েছে লাবণ্যে ঢাকা শরীরে, অপসরি দেখার মুগ্ধতায়। মেয়েটির মুখে স্মিত হাসি। ভাস্কর ভাস্কর চাইছে না মোনালিসার মতো হাসি হোক, কিন্তু মেয়েটি মোনালিসার হাসি প্র্যাকটিস করেছে রাত দিন। এখন তাকে হাসতে হবে রহস্য মাখা, আবেদন মাখা, আমন্ত্রণ জড়ানো, ছলনাময়ী হাসি। এতগুলো অনুভূতি কি ঠোঁটের একটু বকাগ্রে দেখানো যায়? এ ভাস্কর ভীষণ রোখা, কোন রকম আপোষ মানতে চায় না, সেই জন্য রঁদা। নিঃশব্দে ভাস্কর্য চলছে, বাইরে চড়ুই পাখির কিচির মিচির, আর সব নিস্তব্ধ। হঠাৎ খেপে গেলেন ভাস্কর, চূর্ণ করলেন তার অর্ধসৃষ্ট নারী, দীর্ঘদিনের গড়ে তোলা। রেগে মেয়েটিকে বেরিয়ে যেতে বললেন। তার চারিদিকে ছড়িয়ে আছে স্তন, বাহু, পা, সোনালি চুল। এক অসম্ভব যন্ত্রণায় তিনি দাঁড়ালেন আয়নার সম্মুখে, ভেঙে ফেললেন হাতুড়ির ঘায়ে। তার পরিবেশ বৃন্দ অত্যন্ত নির্বিকার ভাবে মদ ঢেলে চলেছেন অতীতের পাত্রে। কর্তার এই রূপের সঙ্গে তাদের পরিচয় আছে। ভাঙচুর চলল অনেকক্ষণ, ঝড় উঠল, তাণ্ডব লীলা, যত দুর্যোগ আছে প্রত্যেকটির নমুনা, বজ্র বিদ্যুতের ভয়ঙ্কর খেলা, জীবন মৃত্যুর ছিনেমিনি, চতুর্দিকে আর্তনাদ, হাহাকার, মর্মান্তিক সব দৃশ্য। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার। শিল্পের উন্মাদ উন্মত্ততায় তিনি মত্ত। ভালোবাসার বস্তুকে দুহাতে মুচড়ে দুমড়ে ছুঁড়ে তার তৃপ্তি নেই।
তবু আরো নৃশংস হয়ে উঠলেন রদা। তার চোখে কেবল ভাসছে ক্যামিল ক্লদেত। ক্যামিল ক্লদেতের মুখখানি কিছুতে তার আদল সৃষ্টি করতে পারছেন না। এমন হতাশা, ক্ষোভ, ভীষণ ক্ষুব্ধ তিনি। সব ধ্বংস আর সৃষ্টি করবেন সব ভালোবাসাকে খুন করে, আবার তৈরি করবেন এক অনন্য প্রতিমা, যা তিনি কিছুতেই তখনো আয়ত্তে আনতে পারছেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারুক ভাই। ফেরদৌস সালাম যদি রেডি থাকেন আমরা ফেরদৌস সালামের কবিতা শুনবো, আর যদি না থাকেন তাহলে আমরা অন্য কারো কাছে যাই। হিমাদ্রি রায় যোগ দিয়েছেন টরন্টো থেকে এবং হোসনে আরা জামি দুজন যোগ দিয়েছেন টরন্টো থেকে। আমি হিমাদ্রি রায়ের কবিতা শুনি এখন। হিমাদ্রি রায়, আপনাকে কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জহির ভাই, ধন্যবাদ সবাইকে আর যারা শুনছেন। আমি আজকেও গুরুদেবের কবিতাই করছি, রবীন্দ্রনাথ পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা রং রেজিনি। শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শানিত তার বুদ্ধি, সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির উপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলায়। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী, আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন, গেলেন রং রেজির ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেদি ঘেরায় বেড়ায় ঘেরা, প্রান্তে থাকে জসিম রং রেজি। মেয়ে তার আমেনা, বয়স তার 17। সে গান গায় আর রং বাটে, রঙের সঙ্গে রং মেলায়। বেনিতে তার লাল সুতার ঝালর, চুলি তার বাদামি রঙের, শাড়ি তার আসমানি। বাপ কাপড় রাঙায় আর রঙের বাটি ঝুঁকিয়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে, রাজসভায় ডাক পড়েছে। কুলকুল জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে, আমিনা পাগড়ি ধুতে গেল তুঁত গাছের ছায়ায় বসে। ফাগুনের রৌদ্র ঝলক দেয় চলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ধোয়ার কাজ হলো, প্রহর গেল কেটে। পাগড়ি যখন বিছিয়ে দিলে ঘাসের ওপরে, রং রেজিনি তখন চেয়ে দেখলে তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ। তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ডাকতে লাগলো আমের ডালে। ঘরের থেকে রঙিন সুতো এনে লিখে দিলে আরেক চরণ। পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। পরশ পাইনি তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলেন রং রেজির ঘরে। শুধালেন, পাগড়িতে কার হাতের লেখা? জসিমের ভয় লাগলো মনে। সেলাম করে বললি, পণ্ডিতজি অভ্রুজ আমার মেয়ে, মাফ করো তার ছেলে মানুষই। চলে যাও রাজসভায়, সেখানে লেখা কেউ পড়বে না, কেউ দেখবে না। শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে, অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছো শ্রীচরণের স্পর্শখানি হৃদয়ে তলে। তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল, আর পাবো না খুঁজে। ধন্যবাদ। হিমাদ্রি রায়, অনেক ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথের কবিতা আপনি আজকে আবার শুনিয়েছেন, গতকালও শুনিয়েছেন।
25শে বৈশাখ সামনে আসছে, এই সময় রবীন্দ্রনাথের কবিতার চর্চা একটু বেশি হবে স্বাভাবিক। আমরা খুবই উপভোগ করেছি। একটি অনুরোধ করছি, আগামীকাল যদি সম্ভব হয় আপনি একটি নজরুলের কবিতা পড়বেন, এটা আমার অনুরোধ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন কবি মাহবুব হাসান। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কফি ও কবিতায় যোগ দিয়েছেন আব্দুল্লাহ জাহিদ। জাহিদ ভাই আজকে একটি কবিতা পড়বেন আমাকে বলেছেন। তো জাহিদ ভাই, এখন আপনার কবিতা শুনি। আজকে এত সুযোগ পেয়ে গেলাম। হ্যাঁ, আমি কবিতাটা বের করি 1 মিনিটে। আজকেও আমরা লাইভে সরাসরি যেতে পারিনি, রেকর্ড করছি। কেন জানতে পারতেছি না, সেটাই তো একটা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের একটু মানে অফলাইনে একটু কাজ করতে হবে, কি হয়েছে দেখতে হবে অন্য সময়। আমি কবিতাটা বের করি, এর মধ্যে কেউ পড়ে ফেলো। আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে বের করতে থাকেন, তাহলে আমরা মেহেদী ভাইয়ের আবৃত্তি শুনি। আচ্ছা, মেহেদী হাসান। মেহেদী ভাই একটু আনমিউট করে নেবেন। আর মাহবুব ভাই আপনার কবিতা রেডি রাখেন। আমি আবুল হাসানের একটি কবিতা, কুরুক্ষেত্রে আলাপ। এই কবিতাটি আমি আবৃত্তি করছি। আমার চোয়ালে রক্ত, হে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা সে তো আরো সাংঘাতিক। আমি জানতাম, হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব আমি থামাতে পারবো না, চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না, রিলিফের কাপড়ে আমি মানুষের অধঃপতন ঢাকতে পারবো না, শেফালির সমস্ত গ্রীবায় লাগবে লাম্পট্যের লাল আর বিষ। আমি জানতাম, হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না, ভাই পলায়নে যাবে, বোন তার বাসনা হারাবে। আমি জানতাম, ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না। বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের এইভাবে গলা ডানা স্বরলিপি শব্দের পালক গুলি ভেঙে দেয়া হবে। আমি জানতাম, তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এইভাবে ভিক্ষুক, পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা। আমি জানতাম, হে অর্জুন, আমি ঠিকই জানতাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মেহেদী ভাই, চমৎকার। আমি আসলে ডুবে গিয়েছিলাম কবিতার ভেতরে। আপনি যে শেষ করেছেন সেটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, জাহিদ ভাই আপনি কি প্রস্তুত এখন? হ্যাঁ, একটা পড়ি কবিতা। আচ্ছা, পড়েন। এখন আমি তো বাচিক শিল্পী না যে ভালো লাগে কবিতা, সেজন্য কবিতা শুনি এবং পড়ি। তো ওখান থেকে একটা কবিতা পড়ি। যারা আবৃত্তি করেন তারা দয়া করে ভুল ধরবেন না, আমি জাস্ট খালি শুধু পড়বো একটি কবিতা, আমার ভালো লাগার কবিতা। সুব্রত রুদ্রের হিমঘর। খোকা, তোর সঙ্গে কয়েকটা কথা ছিল। মা চলে যাবার পর থেকে এই কথাটা আমাকে তাড়া করে বেড়ায়। আমার সময় ছিল না মার কটা কথা শোনার, বড় ব্যস্ত আমি, কত কাজ আমার, সঙ্গহীন সারাদিন রাত একা একা থাকতো, আপন মনে বকবক করে যেত, জীবনের হিসেব না মেলা খাতা খুলে কে কে তার প্রাপ্য দেয়নি, কারা কারা তাকে ঠকিয়েছে,
সংসার কেমন করে ব্যবহার করে গেছে তাকে এইসব হিসাব নিকাশ চলতো আপন মনে। তারপরেও কথা কটা বাকি থেকে যেত, কাউকে কাউকে শোনাতে চাইতো, ভাবতুম একদিন ঠিক শুনে নেব। একদিন এসে দেখি মা মরে পড়ে আছে, বলতো প্রায়, ভাবতুম ওরকম একদিন এসে দেখবি মা মরে পড়ে আছে, বলতো প্রায়, ভাবতুম ওরকম তো কতই বলে। বাবার বাড়িতে মা একাই থাকতো, একদম একা। প্রতিজ্ঞা করতাম এবার বাড়ি গিয়ে কটা কথা শুনবো, তারপর আর সব। বাড়িতে এলুম যখন, মা পিস হ্যাভেনের বরফের উপর একা একা শুয়ে আছে, না বলা কথা কটি বুকে নিয়ে, আর কোনো প্রতীক্ষা নেই কারো কাছে বলার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। দিলারা হাফিজকে অনুরোধ করছি এবার কবিতা পড়ার জন্য। কবি দিলারা হাফিজ। হ্যালো, হ্যাঁ, শুনছি। কে পড়বে এবার? আপনি পড়বেন। আমি শুনি নাই মাঝখানে। ও আচ্ছা, আমি তাহলে এই আজকে যেহেতু স্বরবৃত্ত নিয়ে আলোচনা হলো, আমি স্বরবৃত্তের একটি কবিতা পড়ি। পথের মেয়ে। চারটি মেয়ে পথের ধারে ফুল কুড়িয়ে মালা গাঁথে। সন্ধে রাতে চারটি মেয়ে বৃষ্টি বাদল মাথায় নিয়ে ফুল বিলাসী ক্রেতার জন্যে রং বেরঙের ফুল মিলিয়ে দীর্ঘ সুতায় মালা গাঁথে। ফুলের পসার সাজিয়ে নিয়ে সিঁদুর চাপা হাস্যরোলে পেটের ভাতার গায়ের কাপড় চারটি মেয়ে জোগাড় করে। বয়স বাড়লে এমনি করে দেহের পসার সাজিয়ে নিয়ে পথে পথে চারটি মেয়ে বাস্তবতার রোদে পুড়ে সারা বছর মনন্তরে কুমারী ফুল জলে ভাসে। হায়রে ক্ষুধা সর্বগ্রাসী চালচুলাহীন চারটি মেয়ে বিষণ্ণতার কাটা ঝোপে একাকিনী আধার রাতে মরণ খোঁজে দেহের পরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুবই ভালো লেগেছে স্বরবৃত্ত ছন্দের কবিতা, পূর্ণ পর্বে লেখা। আমি খুব কম শুনতে পাচ্ছি আজকে। আপনার সাউন্ডটা একটু কমানো বোধ হয়, সেই জন্য কম শুনতে পাচ্ছেন। না, আমি সব পুরোটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে না। সকলকেই কম শুনতে পাচ্ছেন নাকি শুধু আমাকে? না, অন্য দিন কিন্তু আমি খুব ভালো শুনি, আজকেই। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি বোধহয় পুনরায় ঢুকে দেখতে পারি। সেটা করতে পারেন, হ্যাঁ। এই কবিতায় স্বরবৃত্ত ছন্দ আমি একটা জায়গায় শুধু ওই যে সাজিয়ে নিয়ে পড়তে গেলে হয়ে যায়, কিন্তু ওইটা একটু টেনে পড়তে হবে। টেনে পড়তে হবে। যেমন ওই যে যমুনাবতী, এটাও একই ঘটনা আর কি। হ্যাঁ, গুনতে গেলে 5 মাত্রা আর যমুনাবতী বললে 4 মাত্রা হয়ে গেলে, হ্যাঁ ওরকম হয়। এরকম আমারও একটা কবিতায় আছে, যখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এইখানে এক মুক্তি পাগল মানুষ ছিল, সেই কবিতাটা আমি 18 বছর বয়সে লিখিত আমারই কবিতা, এবং স্বরবৃত্ত ছন্দে যে আমি লিখেছি, আমি তখন স্বরবৃত্ত ছন্দ কি জানতাম না। তো পরবর্তীতে যখন শিখেছি তখন গুনে দেখি স্বরবৃত্ত হয়ে গেছে। তো ন্যাচারালি হয়ে যায় অনেক সময়। আমরা এবার কবি রেজাউদ্দিন স্টালিনকে অনুরোধ করব এই যাবৎ পঠিত কবিতাগুলো নিয়ে একটু আলোচনা করবার জন্য। আমি বন্ধ করে শুনি। এর মধ্যে রানা, ফারুক ভাই আবৃত্তি করেছেন, আমাদের মেহেদি ভাই, তারপরে ভারতের ওই ছেলে, না ওই ছেলেটার নাম কি, জহির? হিমাদ্রি রায়। ও ভারতের না, বাংলাদেশের, সিলেটের হিমাদ্রি রায়। হিমাদ্রি কবিতা পড়লো, এবং আমাদের দিলেরা হাফিজ পড়লেন। তো প্রথমে দিলেরা আপার কথা বলি যে ওনার এই স্বরবৃত্ত কবিতাটি ভালো, কিন্তু উনি একটা জায়গায় একটু বিবেচনা যদি করেন, বয়স বাড়লে এরকম ভাবে তিনি ব্যবহার করেছেন, কিন্তু আসলে যদি এখানে বয়স বাড়লে ওই বাড়লে শব্দটা বয়সের পরে ব্যবহার করার কারণে এই স্বরধ্বনির একটা টান আসে। এই টানটা উনি যদি বাড়লে বয়স দেন, তাহলে আমার মনে হয় যে জিনিসটা ভালো লাগে। উনি একটু বিবেচনা করে দেখতে পারেন, ওনার কবিতাটা ভালো লেগেছে। আচ্ছা, আর আমাদের রানা হামিদের কবিতাটা ভালো। সে একটা জায়গায় একটা তার খাবার টেবিলের উপরে যে একটা নিঃশব্দ হাহাকার ছড়িয়ে যাচ্ছে, সেই জায়গাটা খুব ভালো একটা ইমেজ তৈরি করেছে। কিন্তু ওর অনেকদিন ধরে কবিতা আমি জানি এবং পড়ি, ও করে কি, ওর কবিতার যে পার্সোনালিটিটা তৈরি করে, কখনো কখনো এমন কিছু শব্দ ব্যবহার করে যে কবিতার সেই ব্যক্তিত্বটা একটু টাল খায়। মানে একটা ভালো জায়গা দিয়ে এগুচ্ছিল কবিতাটা, কিন্তু হঠাৎ এমন একটা শব্দ সে আনে, সেই শব্দটা আনার কারণে কবিতার ব্যক্তিত্বে কোথাও কোথাও আঘাত লাগে। এটা আসলে এটা কানেরও ব্যাপার অনেকটা,
অনেকটা অভিজ্ঞতার ব্যাপার, এবং নিশ্চয়ই ও দীর্ঘদিন থেকে লিখছে, ও বুঝে ফেলবে যে একটা কবিতার ধারাবাহিক ব্যক্তিত্ব রক্ষা করা খুব কঠিন। সেই আমি কবিতারও একটা পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, সেই জিনিসটা কবিকে বুঝতে হয়। যাই হোক, এরপরে আমরা মধুবন্তী কবিতার মধ্যে গান এবং নানা রকম সুর ব্যবহার করেন। আজকের কবিতাটা তার অন্য কবিতার চেয়ে একটু আলাদা। সে একটা শব্দ ব্যবহার করেছে, মেঘের তলায়। মেঘের তলা দিয়ে যাচ্ছে একটা ইমেজ সে ব্যবহার করেছে। যখন আমি সেটা শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ভার্জিল তার ইউনিটের মধ্যে একটা জায়গায় খুব অসাধারণ একটা লাইন ব্যবহার করেছিলেন। সেটা এত অসাধারণ যে সেটার পৃথিবীর অনেক বিখ্যাত আলোচক সেই লাইনগুলো বলে থাকেন। আমি সেটা একটু উল্লেখ করি। তিনি এক জায়গায় বলছেন যে ইনিয়াস যখন ট্রয়নগরী যখন পতন হয়েছে, ইনিয়াস পালিয়ে যাচ্ছে তার সঙ্গী টঙ্গী নিয়ে, সেই সময় ভার্জিল বলছে যে তারা ছায়াসবের ভেতর দিয়ে নিঃসঙ্গ রাত্রির নিচ দিয়ে অন্ধকারের তলা দিয়ে তারা গিয়েছিল জীবনের দিকে। এই এই যে অন্ধকারের নিচ দিয়ে যাচ্ছে, সেরকমই আমার কাছে তার এই ইমেজটা মনে হয়েছে যে মেঘের তলা দিয়ে যাচ্ছে। মেঘের তলা দিয়ে তো যাওয়া যায় না, সেজন্য আসলে এই কবিতাটার এই ইমেজটা বেশ আমার ভালো লেগেছে। মধুবন্তীকে ধন্যবাদ। এছাড়া আজকে কবিতা পড়েছেন, আর কে যেন কবিতা পড়লো? ফারুক ভাই পড়েছে, ফারুক আজম। আর কবিতাটা উনি অন্যের কবিতা পড়েছেন আর নিজের কবিতা পড়লেন? নিজের কবিতা পড়েছে। ফারুক ভাই কবিতাটা আমি শুনেছি, কবিতাটা ভালো, কিন্তু ফারুক ভাই আমার মনে হয় যে আরেকটু হৃদয়ঙ্গম করে যদি পড়েন তাহলে আমাদের কাছে আসতে বিষয়গুলো ধীরে ধীরে পড়েছেন, আমি ঠিক সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারিনি। তবে আজকে যে কবিতাটির কথা আমি বলবো, যে আমাদের আবুল হাসানের যে কবিতাটি মেহেদী ভাই আবৃত্তি করেছে, এটা অসাধারণ একটা কবিতা। এবং আবুল হাসান তার সমকালীন এমন কোনো কবি নেই যাকে সে প্রভাবিত করেনি। এটা কিন্তু খুব মানে দুর্দান্ত ব্যাপার। ভেরি আমার এত পাওয়ারফুল। মানে এক জায়গায় মনে হয় উনি লাল শব্দটা ব্যবহার করেছেন, ওখানে লাল না, লালা হবে কিনা একটু দেখবেন মেহেদী ভাই। হ্যাঁ, লালা হবে সম্ভব। এটা হলো একটা ইয়ে। আর টোটাল আজকের সবারই কবিতা পাঠ খুব ভালো এবং কবিতা বেশ চমৎকার। আমি আমি মানে গতকালই একটা আলোচনা করতে আমি কথা বলেছিলাম, যেরকম ওই যে সকাল ভাঁজ করে পকেট নিয়ে বেরোচ্ছে, এর চিত্রকল্পটি আমি বলেছিলাম একটা ক্লিশে চিত্রকল্প, সেটা নিয়ে হয়তো খুবই তার দুঃখ পেতে পারেন, সেজন্য আমি দুঃখিত। কিন্তু এরকম ইমেজ দেখেন আমাদের জাহিদুল হকও পকেট ভর্তি মেঘ, অনেক আগে সেই বইটা লিখেছে। পকেটের মধ্যে সকাল, পকেটের মধ্যে মেঘ, এইসব রোমান্টিক চিত্রকল্প ইমেজ ক্লিশে হয়ে গেছে বাংলা কবিতায়। আমরা তরুণদের কাছে কবিতা শুনবো, তাদের কাছে আমরা নতুন একটা ইমেজ চাই। যদিও তিনি কালকের আলোচনায় বলছিলেন যে ইমেজ কোনো নতুন বিষয় না, কিন্তু ইমেজ আসলে নতুন। এখন করোনা এসছে, পৃথিবীতে কি করোনা এর আগে ছিল? অনেক সংক্রামক ব্যাধি ছিল, ভাইরাস ছিল, কিন্তু করোনার ক্যারেক্টার কিন্তু আলাদা। একজন কবি যখন নতুন ইমেজ তৈরি করবে, সেটা কিন্তু সম্পূর্ণ নতুনই হবে। সেটা আগে কেউ বলেনি, এর পরেও কেউ বলবে কিনা, বলবে হয়তো তার প্রভাবিত হয়ে। সুতরাং আমি মনে করি যে একজন কবি যদি নতুন একটা ইমেজ তৈরি করতে পারে, সেটাই তার সবচেয়ে বড় সার্থকতা। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমরা বাকি যারা আছে তাদের কবিতা শুনি। স্টালিন ভাইয়ের ওই যে কথাটি বলছিলেন লালা, এখানে আবুল হাসানের যে মূল গ্রন্থ যেটা সমগ্র, সেখানে লাল, লাম্পট্যের লাল আর বিষ, লাল আর বিষ, লালা না লাল। আমার মনে হয় লালা হবে, লালা আর বিষ। একটু দেখেন তো। আমি বই না, ওইটা ছাপার ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আপনার পড়ার ভুল না, ছাপার ভুল হতে পারে। আচ্ছা ঠিক আছে। লজিক্যালি লালা হওয়ার কথা, আসলে লাম্পটে লালা আর বিষ, এটা লজিক্যালি হতে পারে। এটা আমার মনে হচ্ছিল সেটা, আমি কবিতাটা পড়েছি তো অনেকবার। জি জি। আচ্ছা, আমরা এবার কবিতা শুনি ফেরদৌস সালামের কাছে। কবি ফেরদৌস সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ফেরদৌস সালাম শুনতে পাচ্ছেন? তিনি মাঝে মাঝে নড়ছেন, আমি দেখছি। হ্যাঁ, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি আনমিউট করে নেন, আনমিউট করে নেন। ফেরদৌস সালাম ভাই, আপনি আনমিউট করে নেন। এখন কি শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে যাচ্ছে, শোনা যাচ্ছে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। জাহিদ ভাই,
জাহিদ ভাই আপনি বোধহয় আমাকে হোস্ট থেকে ক্যান্সেল করে দিয়েছেন। তো আমি চেষ্টা করতেছিলাম যে আমি ইয়ে করতে পারি কিনা, লাইভে দিতে পারেন কিনা। লাইভে দিতে পারি কিনা সেজন্য। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান আমি তাহলে আবার কাউকে মিউট আনমিউট করতে পারবো না আর কি তাহলে। হ্যাঁ জানি সেটা, ওকে দাঁড়ান আমি আবার করে দিতেছি। না ঠিক আছে, আমি তাহলে আপনি সেজন্যই চেষ্টা করতেছি। করেন। তাহলে একটু ফেরদৌস সালাম ভাই আপনি আনমিউট করে কবিতা পড়ার চেষ্টা করেন, আপনার নেটওয়ার্ক খুব দুর্বল যদিও। ফেরদৌস সালাম আসছে না, ফেরদৌস সালাম হচ্ছে না, তাহলে আমরা কবিতা শুনি, তোমার কবিতা ঠিক শুনি। আছে আমার কবিতা পড়তে পারি। মাহবুব ভাই আছেন? মাহবুব ভাই, হ্যাঁ মাহবুব ভাই আপনি পড়েন। মাহবুব ভাই পড়ুন। আপনি আনমিউট আচ্ছা। করে দিয়ে, হ্যাঁ আনমিউট হয়েছে, পড়েন। আচ্ছা, আমার কবিতার নাম ধরা যাক। ধরা যাক জ্যোৎস্নাকে সামরিক শৃঙ্খলে বাঁধতে গেছেন কোন এক বাজখাই ধুরন্ধর গোয়েন্দা মেজর। শুনতে পাচ্ছি। নদীর ঢেউ খেলানো তার চক্রা বক্রা পোশাকের তলায় কোনো এক শুধু আদেশের নখর দাঁড়িতে কাজে। তার হাতে লাইলনের রশি, হাত কড়া, কোমরে .24 ক্যালিবারের পিস্তল, পায়ে বুট, খটমট খটমট হেঁটে গেলেন তিনি নাক বরাবর তার সীমা, যেন তিনি এই কেটে দেবেন নিসর্গ প্রকৃতি, বিশাল জ্যোৎস্না প্লাবিত ভূমি বাংলাদেশ। দাঁড়ালেন প্রতিনায়কের ঢঙে, তরতাজা ছোপ ছোপ রং নিয়ে, প্লাবিত জ্যোৎস্নার গা ঘেঁষে, হাতে পিস্তল তাক করা, বা হাত কোমরে, ঈষৎ কর্কশ স্বর তার, এন্টি হিরোর মতো মাথা দুলিয়ে চোখের চশমা খুলে তোমাকে শৃঙ্খলে নিতাই, তোমার অসম্ভব কোমল ত্বকে, তোমার স্নিগ্ধ সৌরভে আচ্ছন্ন হয়ে আছে এই দেশের ভুকা নাঙা মানুষেরা। আমি তাদের মুখের মুখে ঝনন ঝনন বাজিয়ে দিতে চাই নজরুল ইসলামের কাড়া না কাড়া, তার বাবরি চুলের ছায় হাত করা পর্বত তোমার সুকোমল হাতে। আজ থেকে আর ইচ্ছে স্বাধীন পারবে না ছড়াতে কোমল স্বপ্নালু রাত্রির রোদ, দেবে না মেখে পরম আলস্য মানুষের মনে, আঁকবে না উদারতার উড়নাজাল তাদের হৃদয়ে। একথা শুনে জ্যোৎস্না মেয়েটি ধুরন্ধরের কলার চেপে ধরে জোয়ার লাগা নতুন পানির মতন খলবলি হেসে উঠল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। মাহবুব ভাই ইউজুয়ালি যেমন কবিতা লেখেন তেমন কবিতা নয়, তার ইউজুয়াল কবিতা থেকে ভিন্ন ধর্মী, আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক নতুন ধরনের ইমেজ, নতুন ধরনের উপমা উৎপ্রেক্ষা এসছে এই কবিতাটিতে। ফেরদৌস সালাম ভাই অনেক আগের লেখা, অনেক আগের লেখা। আচ্ছা অনেক আগের লেখা, প্রায় হয়তো 30 বছর আগের। আগের কবিতাগুলোই বেশি ভালো হতো মনে হয়। আচ্ছা না, ফেরদৌস সালাম ভাই আপনি কি এখন পড়তে পারবেন? ফেরদৌস সালাম ভাই আপনি আজকে বেশ ঝামেলাই হচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি পড়েন দেখি কতটুকু আসে, ভেঙে যাচ্ছে। আপনি নিজেই আবার নিজেকে মিউট করে ফেলেছেন। আচ্ছা আমরা হোসনে আরা জামির কবিতা শুনি, টরন্টো থেকে যোগ দিয়েছেন। সালাম ভাই হবে, আপনারটা একটু অপেক্ষা করি, আমরা হোসনে আরা জামির কবিতা শুনি। আমি কবিতা শোনাবো না আজকে, আজকে আমি আবৃত্তি করব। তো নজরুলের কবিতার কথা বলছিলেন তো হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে আমি যদি আর বাঁশি না বাজে এটা পড়ে শোনাই। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম।
আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগেই আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তা দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবজ্ঞানী আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটির কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছেঁড়ার বাঁধন কাটতে তাদের এতটুকু বেগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদজ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে অভেদ ও সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হয়, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝেই থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখুন মা, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমার এই জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিনে, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেই দিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল,
সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল। অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারই বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে। বক্তার পর বক্তা এই অসুন্দরে শ্রদ্ধা নিবেদনে শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পাইপেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ। এটা কি কলকাতার আলবার্ট হলে 1927 সালে নজরুলের সেই ভাষণটা না? হ্যাঁ, সম্ভবত। এবং সেই দিনই নেতাজি সুভাষ বসু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন কাজী নজরুল ইসলাম, আমরা পেয়ে গেছি সেই কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের জাতীয় কবি ঘোষণা করেছিলেন সুভাষ বসু। দারুণ, খুব ভালো লাগলো। এবার আমি একটি কবিতা পড়ি। আমার কবিতার নাম স্টালিন ভাই, একটু শুনবেন, একটু অন্যরকম কবিতা। আপনি নতুন কবিতা চান তো আপনার জন্য। এটা আমার এই একালে কাকতলাতে বেল, আমার একটি বই বেরিয়েছে এই গত অক্টোবরে, সেই বই থেকে প্রতি বাস্তব কবিতা। ভেড়াগুলো পাহাড়ে পাহাড়ে মুখ দেয় সবুজ ছুরি পাতায়, ঘচাঘচ খেয়ে ফেলে ধারালো ইস্পাত। সমতলে বসে ওরা মেরিনেট করে কোষের কাফের, স্বপ্নোত্থিত গৃহস্থের দেহের ভেতরে ঢুকে পড়ে দূরের দরজা। ছাতা মেলে বৃষ্টি ঘটায় দুজন মেষবালক মেষবালিকা চুপি চুপি। মধ্যস্বরে সলজ্জ দুপুর বাজে পাহাড়ের ঢালে, জঙ্গলি ফুলেরা রূপপ্রবণ খোপায় গুজে নেয় অক্ষতজনী কুমারীদের। মেঘেরা হাওয়া দেয়, গাছেরা দোলায় পুবের বাতাস। তুষারের ধবল খাতায় প্রাইভেট অন্ধকারে রোজ তরুণ কবিকে লিখে রাখে চন্দ্রাহত প্রতিবাস্তব কবিতা। ধন্যবাদ। সরি। এবার বাকি আছে বোধহয় ফকির সেলিম। ফকির সেলিম ভাই, আপনি কি আছেন? আমরা আপনার ছড়া শুনি। ফকির সেলিম আছেন? ফেরদৌস সালাম ভাই, আপনি পড়তে চাইলে পড়েন। এখন শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? অনেক ভালো শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, পড়েন। ধন্যবাদ। আমি ওই কবিতাটা থেকে বের করতে গেলেই যেহেতু ঝামেলা হয়ে যাচ্ছে, আমি একটা কবিতা পড়ছি। কবিতাটির নাম হলো তুমি সাহস দিলে। আচ্ছা। তুমি সাহস দিলেই আমার কবিতা উস্কে দেবে ক্ষুধাভক্ত বিশ্বায়ন, উড়ে উড়ে ছুঁয়ে দেবে নীলিমার বুক, খোলা আরাধ্য আনার মেঘের জানালা খুলে চুমু দেবে নীলিমার সুপুষ্ট অধরে। অতিথি পাখিরা খুঁজে নেবে মালিনী ছড়ার সীসামুক্ত সবুজ ঠিকানা। তুমি সাহস দিলেই মেঘের পকেট কেটে বৃষ্টির মার্বেল তড়ি ঘড়ি নেমে এসে ভরে দেবে খানাখন্দ ডোবানালা।
কিশোরের চোখে মুখে এঁকে দেবে খুশির ছিলে। ভিজে যাবে উঠোনের ধান, ধান ভানা ঘামের গতর। নগর তৃষ্ণার কাছে সমর্পিত হবে বুড়িগঙ্গা নদী। আমুক বাতাস এসে এলোমেলো করে দেবে নিপাট আঁচল। তুমি সাহস দিলেই চাষিদের কাস্তেগুলো ফিরে পাবে ধারালো সনদ। ভোল পাল্টে লাঙলেরা খুলে দেবে পলিবৃত মৃত্তিকার ভাঁজ। যেখানে এখনো তীক্ষ্ণদার বল্লমের পালা হয়ে জেগে আছে মুক্তিযুদ্ধ চেতনার করটির হার। তুমি সাহস দিলেই আক্রোশে উদ্দীপ্ত হবে 20 কোটি হাত। লেজ তুলে দেশ ছেড়ে পালাবে সন্ত্রাস। হঠাৎ আঘাতে ফেটে যাবে দুর্নীতির ঢোল। খুব কচি কুইলতা ঢেকে দেবে ব্যর্থতার ভাঙাচোরা মুখ। তুমি সাহস দিলেই হঠাৎ জাগবে দেশ। হাঁটু জল নদীগুলো একাকার বয়ে যাবে ফসলের খেতে। জাদুঘরে ঠাঁই নেবে মন্বন্তর দুর্ভিক্ষের ছবি। শুধু চাই তোমার সাহস, শুধু চাই তোমার সাহস। ধন্যবাদ। ঠিক আছে, আমরা সাহস দেব আপনাকে। এবার কবিতা শুনি কবি রেজাউদ্দিন স্টালিনের। কবি রেজাউদ্দিন স্টালিন। ভালো, খুবই ভালো কবিতা। আবার একবার সুন্দর তোমার কাছে শুনে তারপরে কথা বলবো। আমার কবিতার শিরোনাম হচ্ছে ভয়ঙ্কর নিস্তব্ধতার কাজ। ভালোবাসতে বাসতে একটা নদী এগিয়ে এলো চিবুকের চিহ্ন নিয়ে। একটা পাহাড় দৈতার স্পন্দন, একটা অরণ্য চুম্বনের রহস্য। ভালোবাসতে বাসতে অগাধ রাত্রি রৌরব থেকে পালিয়ে এলো হৃদয় মর্তে। চাঁদের ভেতর থেকে বেরিয়ে একটা ভ্যাম্পায়ার রক্তের তৃষ্ণা নিয়ে ছুটতে লাগলো আকাশের দূর মধ্যে। দীর্ঘ লেজ নাড়িয়ে নেকড়ে ধূমকেতু বেরিয়ে পড়লো দিগন্তে। সাপেরা খোলস থেকে বেরিয়ে এসে পান করলো শিশির। আর আমি বেরিয়ে পড়েছি ভালোবাসার খোঁজে। বিশ্বাস করি ভালোবাসতে বাসতে এই ব্রহ্মাণ্ড একদিন আমার হবে। আজ পর্যন্ত যত কিছু স্পর্শ করেছি কোনো কিছুই ভালোবাসার চেয়ে অত্যুষ্ট নয়। যত মগ্নতা ভালোবাসার চেয়ে স্বাভাবিক নয়। যত নক্ষত্র ভালোবাসার চেয়ে প্রস্ফুটিত নয়। এবং যত নিস্তব্ধতা ভয়ঙ্কর নয় ভালোবাসার চেয়ে। এবং যত মৃত্যু ভালোবাসার চেয়ে শোকাবহ নয়। শুনেছি একদিন আমার একটা শহর ছিল, আজ সেখানে কঙ্কালটাই পড়ে আছে। হৃৎপিণ্ড আর দমড়ানো দৃষ্টি ছাড়া কিছু নেই। কালো কালো রক্তের বিদর্ভ বেদনা ছাড়া সেখানে অপেক্ষারা অন্ধ হয়ে গেছে। আর কৈশোরের স্মৃতিগুলো কান্না ভরানো তো। আর ঘন্টার ধ্বনি এলোমেলো স্বর আর পদশব্দ আর পদশব্দ। হয়তো দরজার সামনে প্রিয়তমাকে প্রতীক্ষায় রেখে ভাগ্যান্বেষণে গিয়েছিলাম ভিন্ন শহরে। ও ভাবতো আমি আর কোনো দিন ফিরে আসবো না। বৃষ্টির ধারা আমার পায়ের চিহ্ন মুছে দিয়েছে। শীতের গভীর কুয়াশায় ডুবে গেছে চুলের উদ্ধত ডগা। বিস্তীর্ণ ঘাসের ঘোষণায় লুটিয়ে পড়ছে সেই হাহাকার। সন্তান হারা বৃক্ষ মায়ের এলোমেলো দীর্ঘ চুল আঁচড়ে দিচ্ছে অঝোর শ্রাবণ। আর আমি অনন্ত বছর ধরে ফিরে আসছি চিবুকের চিহ্নের কাছে, দৈতার দৃঢ়তার চুম্বনের রহস্যের ভয়ঙ্কর নিস্তব্ধতার মৃত্যুর মুখোমুখি। ধন্যবাদ। চুল আছড়ে দিচ্ছে অঝোর শ্রাবণ, খুব ভাল লাগলো। আর শেষের দিকে এসে শেষের 2-3টা লাইন ওখানে যেন আমি জীবনানন্দের একটা প্রতিধ্বনি শুনলাম আর কি। তাছাড়া পুরো পৃথিবী এসে গেছে এই কবিতার মধ্যে। এনাম রাজু বাকি আছে, আমরা এনাম রাজুর কবিতা শুনি। ধন্যবাদ ভাইয়া। আমি আজকে দুঃখিত যে একটু দেরি হয়েছে আসতে, আর আমাকে কবিতা পড়ার সুযোগ দেওয়ার জন্য আরো বেশি বেশি আনন্দ বোধ করছি। সবাইকে সুন্দর লাগতেছে, ফারুক ভাইকে, মৌয়াপাকে, কাজী ভাইকে, স্টালিন ভাইকে। যদিও স্টালিন ভাইয়ের মুখটা বেশি দেখা যায় না, ওনার মুখটা মনে হয় অন্য জায়গায় লুকিয়ে থাকে। মুখ বেশি দেখো না, টেলিভিশনে দেখো বাংলাদেশে। কবিতার শিরোনাম প্রেম অভাবে দিনে রাতে দীর্ঘশ্বাসে উজাড় বন। ঘুমের ভেতর কে আমারে এক মুঠো প্রেম ঢিল ছুঁড়েছ, কে আমারে প্রেমের গানে মন মাতিয়ে দূর পালালো। সে কি জানে প্রেমের বাতাস আজকে আমার খুব প্রয়োজন। আমার ঘরে প্রেম অভাবে দিনে রাতে দীর্ঘশ্বাসে উজাড় বন। কে আমাকে স্বপ্ন দেখায় ঘুম ভাঙিলে সবুজ আলো, অবুঝ মনে তরুণ সূর্যের সুপ্রভাতের নিত্য কাপন। কানে কানে বলল ফের
হাসবে মানুষ কাটবে ঘোর, খুব সহজে আসবে আবার স্বচ্ছ কাছে বর্ণালী ভোর। আমি তাকে বলছি ডেকে এমন সকাল হতো যদি, আমার মতো প্রেমের ঠোঁটে চুমু আঁকতো মরা নদী, চুমু আঁকতো ঝলসে পড়া আকাশচ্যুত নক্ষত্রটাও, খরার বুকে শুকিয়ে যাওয়া ডালপালাহীন বৃক্ষটাও। গাছ হারা সেই বেদুন পাখি খুব করে তাতে বাদ্য গান, অ্যাকুরিয়ামের মাছগুলো সব ভুলতো তাতেই অভিমান। কে আমারে ঘুমের ভিতর দিচ্ছে এমন নবীন শীষ, কে বলে যায় দুনিয়া জুড়ে আসবে আবার দুধ ছাটা সুখ, গড়বে প্রেমের নতুন শহর, মুখোশ ছাড়া হাসবে মুখ। ধন্যবাদ। এনাম, তুমি আজকে দেরি করে আসছো। আমরা শুরুতেই স্বরবৃত্ত ছন্দ নিয়ে অনেক কথা বলেছি এবং তুমি স্বরবৃত্ত ছন্দের কবিতাটি পড়লে মনে হচ্ছে যে তুমি দেরি করে আসলেও আমাদের দেখেছো, আমাদের কথা শুনেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা মনে হয় সকলের কবিতাই পড়া হয়েছে। ফকির সেলিম বাকি ছিলেন, আমি ফকির সেলিমকে এখন আর দেখছিও না, তিনি বোধহয় আউট হয়ে গেছেন। তো আমার মনে হয় 1 ঘন্টার অনেক বেশি হয়েছে, আমরা আর সেকেন্ড রাউন্ডে না যাই আজকে। আর শেষের যে কবিতাগুলো পাঠ করা হয়েছে, আমার ইচ্ছা ছিল একটু আলোচনা শুনবো স্টালিন ভাইয়ের কাছ থেকে। যদি 2-3 মিনিটে একটু আলোচনা করেন শেষের কবিতাগুলো নিয়ে, তাহলে শুনতে পারি, তারপরে আমরা শেষ করব। ধন্যবাদ জহির। আজকে তোমার কবিতাটি খুবই অসাধারণ, তোমার অন্যান্য কবিতার চেয়ে এই কবিতাটি খুবই ম্যাচিউরড কবিতা, এবং এখানে তুমি বাংলাদেশের আবহাওয়ার চেয়ে তুমি যেখানে এখন বসবাস করো, আমার মনে হয় যে সেই আবহাওয়ার অভিজ্ঞতাটা তোমার ওই কবিতার মধ্যে আছে। কিন্তু কবিতার মধ্যে একটা বৈশ্বিক আবহাওয়া, নতুন চিত্রকল্পে এবং ইমেজের সন্ধান এই কবিতার মধ্যে আছে। আমি কবিতাটি তোমার কাছে আরেকবার শুনবো, আমার ভালো লেগেছে সেজন্য আমি শুনবো। আর আজকে একটু আগে যে ছেলেটা কবিতা পড়লো, ও কবিতা ভালোই লেখে, কিন্তু ওর উচ্চারণের সমস্যার কারণে অনেক সময় আমার একটু আমার মনে হয় যে ও একটা কোথাও টিএসসি কোথাও গিয়ে একটু আবৃত্তির ক্লাস করুক, অথবা নজরুল ইনস্টিটিউটে ভর্তি হোক। আবৃত্তির ক্লাস দরকার। আমাদের দেশের কবিদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা ভালো কবিতা পড়তে পারে না, আর না পড়ার কারণে অনেক ভালো কবিতা নষ্ট হয়ে যায়। আমি জানি আমাদের শামসুল ইসলাম মামা, তিনি অনেক ভালো কবিতা লিখতেন, কিন্তু তার কারণে চালাকের বাজি। তো এরকম অসংখ্য ভালো কবিতা আমরা মানে আবৃত্তির কারণে কবিদের কণ্ঠে আমরা শুনতে পারি না ভালোভাবে, কিন্তু আবার অনেক খারাপ কবিতা আবৃত্তির গুণে আমার মনে হয় মহৎ কবিতা। তো এই জায়গাটা আমার মনে হয় যে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আবৃত্তিকার কম, বাংলা ভাষায় আবৃত্তিকার বেশি। সুতরাং আমাদের কবিদের উচিত নিজেদের কবিতা সুন্দর করে পড়বার জন্য অন্তত উচ্চারণের বিশুদ্ধতা তৈরি করবার দরকার, এবং সেটি খুবই জরুরি। অন্তত এইসব অনুষ্ঠানে যখন বাইরের লোকেরাও আমাদের কবিতাগুলো শোনে, তখন আমাদের কবিদের একটু চিন্তা করা উচিত তাদের উচ্চারণগুলো নিয়ে। এবং আমি সবাইকে বলবো, আমি নিজের সহ সবাইকে আমরা এই বিষয়টা আমরা শিখতে চেষ্টা করবো। শেখার তো কোনো শেষ নেই, একদম জন্ম থেকে একদম কবর পর্যন্ত আমরা শিখবো। হাদিসের সেই কথা আমাদের স্মরণ করতে হবে। আর এই করোনা ক্ষুব্ধ সময়ে সারা পৃথিবী এখন আতঙ্কিত, সেই আতঙ্কের মধ্যেও আমরা কফি ও কবিতা নিয়ে যেভাবে এগুচ্ছি, আমরা একটা স্বপ্নের জায়গা দিয়ে যেতে চাই, আমরা সুন্দরের ভেতর দিয়ে যেতে চাই, এবং সেই সুন্দর হচ্ছে আগামীর সুন্দর, যে সুন্দর আমাদেরকে মুক্ত করবে, আমাদের হৃদয়ের দিগন্ত মুক্ত করবে, আমাদের আত্মাকে মুক্ত করবে, এবং কবিতা সেই কাজটি করে। কফি ও কবিতাকে অনেক অনেক ধন্যবাদ, জহিরকে ধন্যবাদ, এত কষ্ট করে আমরা এটা করছি। এবং আমরা শামসুর রহমানের উপরে যে আলোচনাটি করব সেটি কি শনিবারে? শনিবারে, হ্যাঁ, সেম টাইমে, এই সময়। তো সেগুলো আমার মনে হয় কাউকে কাউকে বলা দরকার, ভালো যারা আলোচনা করতে পারে তাদেরকে নিয়ে। এবং রহমান ভাইয়ের কবিতা যেন ওই দিন আমাদের ভাই যিনি আছেন আবৃত্তি করেন আমাদের বাংলাদেশ টেলিভিশনের, আমি ভাইকে বলবো যে তিনি যেন শামসুর রহমানের একটু একটু আনকমন কবিতা যেন পড়েন, তাহলে ভালো হবে। সবাই তো স্বাধীনতা তুমি রবি ঠাকুরের, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এইসব কবিতা পড়ে, কিন্তু উনি যেন একটু আনকমন কবিতা পড়েন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় আমরা আজ আর বিলম্বিত না করি, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 20 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আগামীকাল শুক্রবার একই সময় আবার দেখা হবে। সবাইকে ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে শুভেচ্ছা, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভেচ্ছা। আগামীকাল দেখা হবে। সবাইকে সুন্দর সুন্দর করে সেজে আসবেন। আচ্ছা, আজকে কি করে ফারুক ভাইয়ের সাথে আর মেহেদীর সাথে মেহেদী ভাই তো আজকে পুরো যৌবনে নেমে এসেছে, সে কথা বলবো না। ফারুক ভাই, আপনাকে কিন্তু আমি কোনো চিরকুট পাঠাইনি। এটা মনের মিল। এখন কিন্তু আমাদের স্টালিন ভাইকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো জহির, তোমার থাকেন। শালটাও দারুণ।
আমি আমার না অনেক পাঞ্জাবি শাল এগুলা আছে, কিন্তু পরার কোনো সুযোগ কখনো পাই না। আমার প্রতি বছর জন্মদিনে এত পাই, দেখা যায় 4 বছর আগের জন্মদিনের প্যাকেট খোলা হয় নাই। তো ভাবলাম এই সুযোগে প্রতিদিন একটা নতুন করে নতুন পাঞ্জাবি একদম একদম। আমি এবার বলেছি না আমি গিফট করি নাই। ঈদের সময় গিফট হবে শুধু গ্লাভস আর মাস্ক, কাপড় চোপড় তো কোথাও পরে যাওয়া যাবে না, গ্লাভস আর মাস্ক দিলেই হবে। আচ্ছা, আমি রেকর্ড